হ্যাভ এ গুড ডে এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমরা CH77 অর্থাৎ আরবান ট্রান্সপোর্টেশন প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট কোর্সের পঞ্চম লেকচারটি বা পার্ট 5 দেখব। ইতিমধ্যে হচ্ছে আমরা 4টি পার্ট সম্পূর্ণ করেছি। তাহলে আমরা যদি আমাদের কোর্স আউটলাইনে চলে যাই, পার্ট 5 হচ্ছে আমাদের সিস্টেম কস্টিং এন্ড ইভ্যালুয়েশন, অর্থাৎ আমরা কস্টিং এবং ইভ্যালুয়েশন সম্পর্কে জানবো। তাহলে প্রথম আমাদের টপিকটি হচ্ছে কস্ট কম্পোনেন্ট ইন ট্রানজিট সিস্টেম, নাম্বার 2 এস্টিমেটিং সিস্টেম কস্ট, নাম্বার 4 3 ইকোনমিক ইভ্যালুয়েশনস, আর নাম্বার 4 পারফরম্যান্স ইন্ডিকেটরস এন্ড ইভ্যালুয়েশন ম্যাট্রিক্স। এই চারটি অংশ নিয়ে আমাদের পার্ট 5 বা সিস্টেম কস্টিং এন্ড ইভ্যালুয়েশন লেকচারটি সাজানো। তাহলে আমরা যদি আমাদের মূল আলোচনা চলে যাই, ওকে। তাহলে সিস্টেম কস্টিং ইভ্যালুয়েশন হচ্ছে যে আমরা কস্ট কম্পোনেন্ট, যেটা কস্ট কম্পোনেন্টস ইন ট্রানজিট সিস্টেমে তার ইন্ট্রোডাকশনটা দেখবো। তার যদি আমরা ইন্ট্রোডাকশন যদি তাকাই, তাহলে হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং কস্ট কম্পোনেন্টস ইজ এসেনশিয়াল ফর ইভ্যালুয়েটিং দ্য financial feasibility and sustainability of urban transit systems. Costs are typically categorized as capital or operating cost, and can be further subdivided for detailed analysis. তার মানে যেটা বুঝে সেটা হচ্ছে কোনটা শহরে পরিবহন ব্যবস্থা, যেমন হচ্ছে সেটা বাস হইতে পারে, মেট্রো হতে পারে, ট্রেন হইতে পারে, সেটা কতটা টেকসই বা অর্থনৈতিক ভাবে কতটা হচ্ছে যে কতটা অর্থনৈতিক হচ্ছে কি যে আপনার হচ্ছে সাস্টেনেবল, সেটা বোঝার জন্য হচ্ছে যে আমাদের খরচের উপাদানগুলো জানা খুব জরুরি। এবং সাধারণত হচ্ছে খরচের উপাদানগুলো হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আমাদের মূলধন খরচ, অর্থাৎ যেটাকে আমরা ক্যাপিটাল কস্ট বা ক্যাপেক্স বলি থাকি। আর একটা হচ্ছে আমাদের চালনা খরচ, অপারেটিং কস্ট, যেটাকে হচ্ছে আমরা অপেক্স বলে থাকি। এছাড়া হচ্ছে আরো কিছু হচ্ছে কস্ট রয়েছে, যেটাকে হচ্ছে যে আমাদের ডিটেইল অ্যানালাইসিস কস্ট বলা হচ্ছে। ওকে, এরপর আমরা চলে যাই হচ্ছে আমাদের মেজর কস্ট ক্যাটাগরিজ, অর্থাৎ যে তিন ধরনের হচ্ছে যে আমরা আমরা চার ধরনের হচ্ছে যে আমরা কস্ট দেখতে পাবো। এর মধ্যে প্রথমটি হচ্ছে আমাদের ক্যাপিটাল কস্ট বা ক্যাপেক্স। সাধারণত হচ্ছে যে আপনার ক্যাপেক্স বলতে সাধারণত হচ্ছে মূলধন খরচ বলা হয়। আর এই খরচগুলো সাধারণত একবারই হবে, অর্থাৎ যখন সিস্টেমটা আমরা তৈরি করব বা আমাদের স্থাপনা তৈরি করব, সাধারণত তখনই হয়ে থাকে। এবং সেটা আমরা তাহলে হচ্ছে ইনিশিয়ালি আমরা কি কি তৈরি করে থাকি, নাম্বার হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ আমরা স্টেশন, টার্মিনাল, তারপরে হচ্ছে ডিপোস, রাইট অফ ওয়ে, এগুলো তৈরি করে থাকি। বা হচ্ছে যে আমাদের রোলিং স্টক, যেমন হচ্ছে যে বাস ট্রেন বা অন্যান্য যানবাহন যেগুলো আছে, এগুলো রোলিং স্টক তৈরি করে থাকি। এরপর হচ্ছে টেকনোলজিক্যাল হচ্ছে যে সিস্টেম, অর্থাৎ জিপিএস বা টিকিটিং সিস্টেম বা সিগন্যাল সিস্টেম হচ্ছে যে আমরা একবারে ডেভেলপ করে থাকি। এরপরে হচ্ছে যে আমাদের ল্যান্ড অ্যাকুইজিশন, অর্থাৎ জমি হচ্ছে যে কেনা, সাধারণত হচ্ছে যে আম, আম, আমাদের যেহেতু হচ্ছে খুব ঘন বসতি, সেহেতু হচ্ছে যে আমাদের নতুন রুট তৈরি করার জন্য সাধারণত হচ্ছে যে জমি কিনতে হবে, যেহেতু হচ্ছে যে আমাদের হচ্ছে যে এত বেশি পরিমাণ জমি নেই। সেক্ষেত্রে হচ্ছে শহরে জমি কেনা খুবই হচ্ছে যে ব্যয়বহুল। সেই ব্যয়টা হচ্ছে আমাদের ক্যাপিটাল কস্ট বা ক্যাপেক্সে আসবে। এরপর হচ্ছে প্ল্যানিং এন্ড ডিজাইন, অর্থাৎ ফিজিবিল স্টাডিজ, ইঞ্জিনিয়ারিং ডিজাইন, এগুলো হচ্ছে যে আমাদের ক্যাপেক্স এর অন্তর্ভুক্ত। ওকে, এরপর যদি আমরা আসি যে আমাদের অপারেটিং কস্ট বা অপেক্স, সেটা সাধারণত হচ্ছে যে খরচগুলো সাধারণত আমাদের নিয়মিত হয়, অর্থাৎ যখন যখন সিস্টেমটা চালু হয়ে থাকে সাধারণত তখন এই ধরনের খরচগুলো হচ্ছে হয়ে থাকে। এবং এটাকে হচ্ছে অপারেটিং কস্ট বা অপেক্স বলা হচ্ছে। তাহলে কি কি রয়েছে, নাম্বার 1 হচ্ছে ফুয়েল এন্ড এনার্জি, পেট্রোল, ডিজেল, ইলেকট্রিসিটি, এটা সাধারণত হচ্ছে প্রতিনিয়ত কিনতে হয়। এছাড়া ড্রাইভার এন্ড স্টাফ ওয়াজেস, স্যালারি, বেনিফিট বা ট্রেনিং, প্রতিনিয়ত হচ্ছে যে আমাদের এগুলো দিতে হয়। আমাদের রিপেয়ার বা প্লেসমেন্ট করতে বা মেনটেনেন্স খরচটা হচ্ছে যে প্রতি নিয়ত হচ্ছে যেগুলো হয়ে থাকে। এছাড়া আমাদের অ্যাডমিনিস্ট্রেশন কস্ট আছে বা টল বা ট্যাক্স বা রিলেটিভ ফিস আছে। সাধারণত এগুলো হচ্ছে আমাদের কি যে সিস্টেম চালু হওয়ার পরে কন্টিনিউয়াস চলতে থাকে, এই কারণে এটাকে হচ্ছে আমাদের কি যে অপারেটিং কস্ট বা চালনা কস্ট বা এটাকে হচ্ছে অপেক্স বলা হচ্ছে। এছাড়াও কিছু এক্সটার্নাল কস্ট আছে, যেমন হচ্ছে এনভায়রনমেন্টাল কস্ট, এয়ার বা নয়েজ পলিউশন, দূষণ হচ্ছে যে রিমুভ কস্ট। এছাড়া অ্যাক্সিডেন্ট কস্ট রয়েছে বা কনজেশন ইম্প্যাক্ট কস্টও রয়েছে। এগুলো হচ্ছে এক্সটার্নাল কস্টের মধ্যে। আর ইউজার কস্ট, যেগুলো যেগুলো যাত্রী কস্ট, সাধারণত যাত্রীরা যা খরচ করে সেটাই হচ্ছে যে ইউজার কস্ট, যেমন ভাড়া সরাসরি পকেট থেকে খরচ হয়, বা হচ্ছে যে টাইম কস্ট, যে যাত্রা করা বা ট্রাভেল টাইম বা ওয়েট টাইম বা ট্রান্সফার টাইম। এছাড়া হচ্ছে যে আরাম এবং সুবিধা, যা হচ্ছে যে যাত্রামান বাড়ানোর জন্য হচ্ছে আমাদের কি যে কমফোর্ট এবং কনভিনিয়েন্স প্রোভাইড করতে হয়, এবং এটা হচ্ছে কি ইউজার কস্টের মধ্যে পড়ে। ওকে, এরপর আমরা দেখবো হচ্ছে এস্টিমেটিং সিস্টেম কস্ট। ওকে, এস্টিমেটিং সিস্টেম কস্টের মধ্যে হচ্ছে যে আমরা হচ্ছে কস্ট এস্টিমেশন প্রসেসটা দেখবো। সাধারণত হচ্ছে যে কস্ট
এস্টিমেটিং প্রসেস হচ্ছে যে 4টা প্রসেস রয়েছে। প্রথমটা হচ্ছে আইডেন্টিফাই সিস্টেম কম্পোনেন্টস, অর্থাৎ আমাকে হচ্ছে যে সিস্টেমের উপাদানগুলো চিহ্নিত করতে হবে, যেমন কয়টা বাস থাকবে বা কতটা রুটে হচ্ছে সেটা চলবে, বা কতগুলো স্টেশন লাগবে বা আমার কি পরিমাণ প্রযুক্তি লাগবে সেটা আমার হচ্ছে আইডেন্টিফাই করতে হবে। এরপর ডিফাইন ইউনিটস এন্ড হচ্ছে কোয়ান্টিটিস, অর্থাৎ প্রতি কিলোমিটার কয়টা ট্রাক যাবে, কয়টা বাস যাবে বা কয়টা ডিপোতে পারছে। ধরেন আমার হচ্ছে যে 20 কিলোমিটার যাত্রা, সেখানে হয়তো বা 10টা বাস থাকবে, আমার 2টা ডিপো থাকবে। ওকে, তো সেটা আবার ডিফাইন করতে হবে। এছাড়া হচ্ছে অ্যাপ্লাই ইউনিট কস্ট রেট, অর্থাৎ কি পরিমাণ হচ্ছে প্রতি ইউনিট কি পরিমাণ খরচ হবে, খরচ হবে। সাধারণত হচ্ছে যে আমার পূর্বের প্রকল্প বা বাজার থেকে হচ্ছে যে বর্তমানে খরচটা কি পরিমাণ রয়েছে সেটা হচ্ছে আমার কি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। এছাড়া হচ্ছে যে হ্যাঁ আমার মুদ্রাস্ফীতি হচ্ছে কিনা, বা হচ্ছে যে অবস্থানে হচ্ছে খরচ, অবস্থান ভেদে হচ্ছে সাধারণত খরচটা পরিবর্তন হতে পারে, বা এমন হতে পারে আমার খরচটা হচ্ছে খুবই হচ্ছে কি যে অপ্রত্যাশিত হইতে পারে। ওকে, তাহলে এগুলো হচ্ছে আমার কি করতে হবে, যে আমার হচ্ছে অ্যানালাইসিস করতে হবে, কস্ট এস্টিমেটে জানতে হবে। এছাড়া লাইফ সাইকেলিং কস্ট, অর্থাৎ আম, আমাদের হচ্ছে যে শুধু যে শুরুতে যে খরচ হবে তা না, ভবিষ্যতে হচ্ছে রক্ষণাবেক্ষণ আছে বা অপারেশন আছে বা মেনটেনেন্স আছে। তাহলে এই খরচগুলো হচ্ছে আমার কি করতে হবে, যে এই খরচগুলো হচ্ছে আমার হিসাবে আনতে হবে। ওকে, এটাকে বলা হচ্ছে টিসিও বা টোটাল কস্ট অফ অনারশিপ, অর্থাৎ মালিকানা বা ব্যবস্থাপনা মোট খরচ বলা হয়। তাহলে এমনিতে 4টি স্টেপ নিয়ে হচ্ছে আমাদের এস্টিমেটিং কস্ট সিস্টেম কস্ট সাইকেলটা। ওকে, এরপরে আমরা আসি হচ্ছে আমাদের এক্সাম্পল অফ কি ইউনিট কস্ট, অর্থাৎ আমরা কি আমাদের হচ্ছে যে আমরা কস্টিংটা কি ইউনিটে নিব সেটা এক্সাম্পল। যেমন মেট্রো কনস্ট্রাকশন হচ্ছে পার কিলোমিটার হচ্ছে আমরা নিই সাধারণত হচ্ছে এটা কস্ট হচ্ছে যে 80 থেকে 120 মিলিয়ন। করিডোর হচ্ছে পার কিলোমিটার হচ্ছে 3 থেকে 10 মিলিয়ন। বাসে হচ্ছে পার ভেহিকেল হচ্ছে 1.5 লাখ 15 লাখ থেকে 30 লাখ। এলআরটি ভেহিকেল হচ্ছে পার ভেহিকেল 3 থেকে 5 মিলিয়ন। ডিপোর্ট কনস্ট্রাকশন হচ্ছে পার হেক্টরে 2 থেকে 4 মিলিয়ন। আর এটা হচ্ছে আমাদের কি যে ইউনিট কস্টটা। ওকে, এরপর আমরা দেখবো কি ইনফ্লুয়েন্সিং এন্ড ফ্যাক্টর, কি কি হচ্ছে ইনফ্লুয়েন্সিং আছে এবং কি আছে মানে কি কি হচ্ছে যে ফ্যাক্টর হচ্ছে যে আমাদের হচ্ছে কি সে যে সিস্টেম কস্টে হচ্ছে যে ইনফ্লুয়েন্স করে, তা আমরা এখন দেখবো। ওকে, আমাদের তাহলে হচ্ছে যে কি ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর গুলো হচ্ছে টেরেন এন্ড সয়েল কন্ডিশন, অর্থাৎ ভূপ্রকৃতি এবং মাটির অবস্থান হচ্ছে যে উপরে সাধারণত আমার কস্টটা চেঞ্জ হয়ে যায়। সাধারণত উঁচু নিচু যে এলাকা বা নরম বা শক্ত যে মাটি হলে সাধারণত নির্মাণ ব্যয়টা বেশি হবে। এছাড়া হচ্ছে আরবান ডেন্সিটি অ্যান্ড ল্যান্ড ভ্যালু, অর্থাৎ শহরে সাধারণত যেহেতু কি ঘন এরিয়া, বা সেখানে হচ্ছে কি যে জমি হচ্ছে দামটা খুব বেশি, তো এই ক্ষেত্রে খরচও বেশি বেশি হবে। এছাড়া হচ্ছে লোকাল লেবার অ্যান্ড ম্যাটেরিয়াল কস্ট, শ্রমিক বা নির্মাণের হচ্ছে উপকরণের দাম হচ্ছে কি যে বেশি হলে প্রকল্প ব্যয়টা সাধারণত কি হয়ে যায়, বেশি হয়ে যায়। এছাড়া ডিজাইন স্ট্যান্ডার্ড রেগুলেশন, সাধারণত হচ্ছে যে এমন হতে পারে যে আমার ডিজাইনটা চেঞ্জ হতে পারে, বা কোনো রেগুলেশনের কারণে হচ্ছে যে বা মানদণ্ডের কারণে আমার ডিজাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ফলে তখন কি হবে, আমার কস্টিংটাও বাড়বে। ওকে, এটাই হচ্ছে আমার কি যে কি ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর। ওকে, এরপর আসি আমি ইকোনমিক ইভালুয়েশন বা কস্ট বেনিফিট অ্যানালাইসিস বা সিবিএ। ওকে, পারপাস অফ সিবিএ, সিবিএটা কেন গুরুত্বপূর্ণ? সাধারণত হচ্ছে যে সিবিএ দ্বারা যেটা বুঝি সেটা হচ্ছে যে একটা প্রকল্পের মোট খরচ কি হবে, ওই প্রকল্প থেকে আমি কি বেনিফিট পাবো। ওকে, সেটা যখন আমরা কি করবো, কম্পেয়ার করব, তখনই আমরা বুঝতে পারবো যে আমাদের যে কি প্রজেক্টটা অর্থনৈতিক ভাবে হচ্ছে কি লাভ হবে কিনা, অর্থাৎ আমরা লাভ, আমাদের প্রজেক্টটা কি যে আমি যে প্রজেক্টটা করতেছি সেটা হচ্ছে লাভ হবে নাকি লাভ হবে না, তখন আমি জানতে পারবো সিবিএ দ্বারা। ওকে, এরপর আসি স্টেপস ইন কন্ডাক্টিং সিবিএ। ওকে, কি কি হচ্ছে যে স্টেপ ফলো করে সিবিএটা কন্ডাক্ট করা হয় সেটা আমরা দেখবো। নাম্বার 1, আইডেন্টিফাই কস্ট বেনিফিট। ওকে, অর্থাৎ যে খরচ এবং কি যে উপাদানগুলো চিহ্নিত করা, কি কি একটা হচ্ছে টেনজিবল যেটা হচ্ছে ধরা যায়, আর একটা ইনটেনজিবল যেটা ধরা যায় না বা গণনা করা যায় না। ওকে, তো টেনজিবল কি কি আছে, ইনফ্রাস্ট্রাকচার কস্ট বা ভেহিকেল অপারেটিং কস্ট বা ট্রাভেল টাইম সেভিং, এগুলো হচ্ছে টেনজিবল। আর ইনটেনজিবল হচ্ছে কি যেটা ধরা যায় না, সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল ইমপ্রুভমেন্ট আর আর হচ্ছে কি ইকুইটি বেনিফিট। ওকে, এগুলো সাধারণত হচ্ছে কি ধরা যায় না এমন। ওকে, এরপর আসি আমি যে কোয়ান্টিফাই ইন কি মনিটারি টার্মস। ওকে, তার মানে হচ্ছে কি যে আর্থিক পরিমাপ করা। ওকে, কোয়ান্টিফাই ইন মানিটারি টার্মস, তার মানে হচ্ছে কি যে বোঝায় হচ্ছে যে আমার যে আর্থিক পরিমাপ করা। ওকে, যেমন কি কি আছে, আমার ট্রাভেল টাইম আছে, আমার পলিউশন রিডাকশন আছে, আমার সেফটি আছে। এগুলো মূলত হচ্ছে আমার কি যে আমার হচ্ছে যে আর্থিক পরিমাপ করছে যে একক আর কি, যে কোয়ান্টিফাই ইন মনিটারি টার্মস বা মানিটারি টার্মস। ওকে, হ্যাঁ মনিটারি টার্মস। ওকে, এরপর আসি স্টেপ 3, চুজ অ্যানালাইসিস পিরিয়ড। ওকে, এটা মানে হচ্ছে কি যে আমি সাধারণত হচ্ছে যে কত সময় হচ্ছে যে আমার প্রজেক্টটা চলবে, ধরেন 10 বছর নাকি 5 বছর নাকি 20 থেকে 30 বছর, এটা হচ্ছে কি চুজ অ্যানালাইসিস পিরিয়ড, কত হতে চলবে। এরপর হচ্ছে ডিসকাউন্ট ফিউচার ভ্যালুস, অর্থাৎ যে
যে ভবিষ্যতে হচ্ছে মূল্য ছাড় দেওয়া যায় কিনা, অর্থাৎ ধরেন যে ভবিষ্যতের টাকা এখনকার টাকার চেয়ে কি হবে, যে কম মূল্যবান হবে। অর্থাৎ 10 বছর আগে যে 10 টাকা, আজকে 10 টাকা কিন্তু সে কি একই মূল্য নাই। অর্থাৎ টাকা তার কি হারাচ্ছে, টাকা তার হচ্ছে যে আপনার যে মূল্যটা যেটা সেটা হারাচ্ছে, ঠিক আছে। তো তখন হচ্ছে কি যে ধরেন আমি ডিসকাউন্ট দিচ্ছি 5%, ঠিক আছে, তাহলে তখন হচ্ছে ওই 5% ডিসকাউন্ট আছে আমার কি করতে হবে, আমার হচ্ছে টাকা নিতে হবে। এটাই হচ্ছে কি ডিসকাউন্ট ফিউচার ভ্যালু। ওকে, এরপরে আসি যে ক্যালকুলেট ইভ্যালুয়েশন ম্যাট্রিক্স কি কি হচ্ছে আছে। একটা হচ্ছে যে আপনার এনপিভি অর্থাৎ নেট নেট প্রেজেন্ট ভ্যালু, টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ বেনিফিটস মাইনাস কস্ট। ওকে, এরপর হচ্ছে যে বিসিআর অর্থাৎ বেনিফিট কস্ট রেশিও, আর টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ বেনিফিট ডিভাইডেড বাই দ্য টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ কস্ট, অর্থাৎ যেটাকে বাংলাতে বলা হচ্ছে উপকার ব্যয় অনুপাত। অর্থাৎ নেট প্রেজেন্ট ভ্যালু সেটা বাংলাতে বলা হচ্ছে আমার নেট বর্তমান মূল্য। আর বিসিএ যেটাকে বলা হচ্ছে আমার উপকার অবলিক ব্যয় হচ্ছে অনুপাত বা ব্যয় মূল্য। আরেকটা হচ্ছে আমার ইন্টারনাল রেট অফ রিটার্ন অর্থাৎ আইআরআর, যেটাকে বলা হচ্ছে আমার কি অভ্যন্তরীণ রিটার্ন হার, অর্থাৎ কি পরিমাণ আমি রিটার্ন হারে টাকাটা নিব। ধরেন আমি টাকাটা দিছি বা সেতু মন্ত্রণালয় হচ্ছে যে একটা প্রজেক্ট করার জন্য রেলওয়ে মন্ত্রণালয়কে হচ্ছে যে 30 কোটি টাকা দিছে বা 30,000 কোটি টাকা দিছে, তা সেটা হচ্ছে আমি কি পরিমাণ হারে তাকে দিব, সেটা হচ্ছে আমার কি, সেটাকে বলা হচ্ছে আমার আইআরআর। ওকে, এরপর আসি এক্সাম্পল সিবি ফর বিআরটি প্রজেক্ট, যে কস্ট 100 মিলিয়ন, অ্যানুয়াল বেনিফিট হচ্ছে কত 15 মিলিয়ন, টাইম সেভিংস অর্থাৎ মানে অ্যানুয়াল হচ্ছে 15 মিলিয়ন কি হবে আমার টাইম সেভিংস হবে, ফলে 15 মিলিয়ন টাকা লাভ হবে। আর 5 মিলিয়ন হচ্ছে কি হবে আমার ফুল সেভিংস হবে, আর 2 মিলিয়ন হচ্ছে আমার কি হবে অ্যাক্সিডেন্ট রিডাকশন করবে। ওকে, আর ডিসকাউন্ট রেট কত 6% হার, এবং অ্যানালাইসিস পিরিয়ড কত 20 ইয়ার্স। আর এনবিপি কত 75 মিলিয়ন, তাহলে বিসিআর কত হবে, বিসিআর হবে হচ্ছে 1.75 অর্থাৎ পজিটিভ ইকোনমিক্যাল ভ্যালু। ওকে, কিভাবে বের করছে এটা, এটা বের করার উদাহরণ হচ্ছে কি যে বিসিআর কি করে যে টোটাল প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ আমার প্রকল্প হচ্ছে যে কি যে উপকার ব্যয় থেকে আমার উপকার হচ্ছে যে কি যে অনুপাত থেকে আমার কি ব্যয় অনুপাতটা মাইনাস করলে আমি কি পাবো, আমার হচ্ছে বিসিআরটা পাবো। ওকে, আর এনুয়াল বেনিফিট থেকে ডিসকাউন্ট বেনিফিটটা মাইনাস করলে পাবো। এরপর আসি আমি যে পারফরমেন্স ইন্ডিকেটর এন্ড ইভ্যালুয়েশন ম্যাট্রিক্স কি কি আছে। ওকে, আচ্ছা, কেন হচ্ছে যে পারফরমেন্স ইভ্যালুয়েশনটা ইম্পর্টেন্ট সেটা আমরা দেখি। যদি আমরা দেখি যে কি বলছে, টু অ্যাক্সেস ইফেক্টিভনেস এন্ড এফিসিয়েন্সি অফ অপারেশনস, তার মানে কি বোঝাচ্ছে যে কার্যকারিতা বা দক্ষতা যাচাই হচ্ছে কি খুবই ইম্পর্টেন্ট। ওকে, অর্থাৎ ধরেন যদি কোনটা জিনিসের যদি কার্যকারিতা না থাকে, তাহলে সেটা সাধারণত কি হবে যে ওইখানে হচ্ছে থেমে যাবে, আর হচ্ছে যে কি হবে না সেটা চলবে না। আর কার্যকারিতা থাকলে সেটা কি হবে, সেটা হচ্ছে যে আমার অপারেশন, অর্থাৎ সেটা কি করতে হবে আমার যাচাই বাছাই করতে হবে, আবার হচ্ছে মেনটেন্স করতে হবে। ওকে, নাম্বার 2 টু আইডেন্টিফাই এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট, আচ্ছা কোন কোন এরিয়াতে আমার উন্নতির সুযোগ আছে সেটা আমার খুঁজে বের করে উন্নতি করতে হবে। এন্ড নাম্বার 3 টু ইনফর্ম পলিসি এন্ড ইনভেস্টমেন্ট ডিসিশনস, অর্থাৎ নীতি নির্ধারণ বা বিনিয়োগের সিদ্ধান্ত সহায়তা করতে হবে। সাধারণত এই জিনিসগুলোর জন্য হচ্ছে কি যে পারফরমেন্স ইভ্যালুয়েশনটা খুবই কি হচ্ছে ইম্পর্টেন্স। ওকে, এরপর আমরা দেখবো কি ক্যাটাগরিজ ইন্ডিকেটর কি কি আছে, অপারেশনাল পারফরমেন্স আছে। ওকে, এগুলো হচ্ছে ইন্ডিকেটর, এগুলো হচ্ছে ডিসক্রিপশনস। এরপর হচ্ছে ফাইন্যান্সিয়াল আছে, সার্ভিস কোয়ালিটি আছে, এনভায়রনমেন্ট ইমপ্যাক্ট আছে। ওকে, এগুলো একটু দেখে নিন। ওকে, এরপর আমরা চলে আসি সেটা হচ্ছে কি যে ব্যালেন্স স্কোর কার্ড অ্যাপ্রোচ। ওকে, এটা বলতে কি বোঝায়, এই পদ্ধতিতে হচ্ছে কি প্রকল্প বা কার্যক্রমের মূল্যায়নে 4টা দিক রয়েছে। ওকে, কয়টা দিক আছে, 4টা দিক। যেমন প্রথমটা হচ্ছে অপারেশনাল, তারপরটা হচ্ছে যে আমার ফাইন্যান্সিয়াল, তারপর হচ্ছে কাস্টমার, এরপর হচ্ছে কি এনভায়রনমেন্টাল। ওকে, এবার আসি যে অপারেশনাল। অপারেশনাল বা হচ্ছে যে কি যে কার্যকর বা কার্যকারী, সেটা বলতে কি বোঝায় যে কতটা হচ্ছে যে আমি বা আমার প্রতিষ্ঠান বা হচ্ছে যে আমাদের সংস্থাগুলো কতটা হচ্ছে কি করতে পারে যে সেবা মানুষকে কত ইজি ভাবে দিতে পারতেছে বা কত দক্ষতা দিতে পারতেছে, সেটা হচ্ছে আমাদের এখানে কি করতে হবে যে অ্যাপ্রোচ করতে হবে। ওকে, এরপর হচ্ছে কি যে আমার আর্থিক দিকটা হচ্ছে চিন্তা করতে হবে, যে ফাইন্যান্সিয়াল হচ্ছে যে আমার হচ্ছে যে কি যে মানে সঠিকভাবে খরচ হচ্ছে কিনা বা আমার খরচটা হচ্ছে আর্থিকভাবে টেকসই হবে কিনা সেটা দেখতে হবে। ওকে, এরপর হচ্ছে কি যে কাস্টমার সন্তুষ্ট থাকতে হবে। এরপরে কি হতে হবে, আমার এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি থাকতে হবে, অর্থাৎ এনভায়রনমেন্ট যাতে কোনো কি না হয় মানে প্রভাব না ফেলে সেটাও দেখতে হবে। ওকে, মূলত এই 4টি দিক একসাথে বিবেচনা করলে কি করা যায়, একটা মানে প্রকৃত প্রকল্পে বা একটা প্রকল্পের প্রকৃত অবস্থা বোঝা যায়, যে প্রকল্পটা আসলে লাভজনক হবে নাকি লাভজনক হবে না, বা তার আচ্ছা আদতে কি অবস্থা। ওকে, এরপর আসি আমরা বেঞ্চমার্ক। আচ্ছা,
এটা হচ্ছে যে সাধারণত কি করা, বেঞ্চমার্ক বলতে বোঝে সাধারণত হচ্ছে তুলনা করা কোনো জিনিসের সাথে। ওকে, বাট এখানে বেঞ্চমার্ক বলতে সাধারণত হচ্ছে যে পারফরমেন্সের তুলনা করে। ওকে, তাহলে কি কি পারফরমেন্স? নাম্বার হচ্ছে কম্পেয়ার পারফরমেন্স এগেইনস্ট ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড আর পার সিটিজ টু গাইড বেস্ট প্র্যাকটিস। ওকে, তার মানে কি 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 হচ্ছে যে আমার পারফরমেন্স করা হয়, যেমন যেমন ধরেন যে কোনো একটা শহরে বা সংস্থা হচ্ছে যে অন্য একটা শহরে বা সংস্থার সাথে তাদের পার্থক্য কি রকম, অর্থাৎ তারা কেমন পারফরমেন্স করতেছে, কারা ভালো করতেছে, কারা ভালো করতেছে না, তো সেটা ইজিলি বুঝতে পারা যায়। এরপরে এটা কিছু উদ্দেশ্য রয়েছে, কি উদ্দেশ্য? সেটা হচ্ছে কোথায় পিছায় আছে, কোথায় আগায় আছে, সেটা অ্যানালাইসিস করা। ওকে, যেমন আমরা যদি উদাহরণ দিই যে ধরেন কোনো একটা শহরে বাস ব্যবস্থাকে যদি হচ্ছে আমরা সিঙ্গাপুর বা কানাডা শহরের সাথে তুলনা করি, তাহলে আমরা বুঝে যাবো, বা আমরা যদি আমাদের ঢাকা শহরকে যদি হচ্ছে যে আমরা সিঙ্গাপুর শহরে বাস সেবার সাথে চিন্তা করি, তাহলে আমরা বুঝে যাবো যে সিঙ্গাপুরে হচ্ছে বাস সেবার মান কতটা উন্নত আর আমরা কতটা পিছিয়ে আছি। ওকে, এইটা হচ্ছে বেঞ্চমার্ক। অর্থাৎ ধরেন ক্লাসে একটা হচ্ছে কি থাকে, যে একজন হচ্ছে যে হাইস্ট থাকে, তাকে হচ্ছে অনুসরণ করে বাকিদের কি করা হয়, যে নাম্বার দেওয়া হয়। তাহলে যে হাইস্ট সে হচ্ছে বেঞ্চমার্ক। ওকে, তাহলে এখানে হচ্ছে যে আমাদের পার্ট 5 সমাপ্ত হলো। আমি আবারও বলছি, এটা হচ্ছে আমাদের লেকচার নোট, এটা জাস্ট আপনারা এখান থেকে আইডিয়া জেনারেট করতে পারবেন, বাট সম্পূর্ণ হচ্ছে যে আপনারা কপি করতে পারবেন না। এই ক্ষেত্রে হচ্ছে যে চট্টগ্রাম ইউনিভার্সিটি আপনাদের যে সিলেবাসটা দিয়েছে, সেখানে হচ্ছে যে বইগুলো সাজেস্ট করেছে, বা আমি যে বইগুলো সাজেস্ট করেছি, বা আপনারা আমার লেকচার শুনে যা যা মেমোরাইজ করতে পারেন, সেটা নিজের ভাষায় বা চ্যাট জিপিটি ইউজ করে নোট করে আপনারা সেটা হচ্ছে মুখস্থ করে পরীক্ষার খাতা লিখতে পারবেন। ওকে, কিন্তু এখান থেকে হচ্ছে কোনটা হচ্ছে হুবহু কপি করা যাবে না, সেক্ষেত্রে আমি নাম্বার দিব না। তাহলে এটা হলো কথা। তাহলে হচ্ছে যে এই লেকচার যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে নেক্সট ক্লাসে জানাবেন, ইনশাল্লাহ আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের হচ্ছে লেকচার 5 এখানে সমাপ্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।